দ্বিতীয় বিয়ের কথা শুনে শাহজাদ ফাতেমাকে চরিত্রহীন বললে ফাতেমা রেগে গিয়ে শাহজাদের গালে সজোরে এক চড় বসিয়ে দেয়। হ্যাঁ বন্ধুরা, ঠিক এমনটাই দেখতে চলেছি। এপিসোডের শুরুতেই দেখা যাবে যে শাহজাদ ফাতেমাকে বাড়ি থেকে বার করে দেয়। আর এদিকে ফাতেমা ফাতেমা তখন কান্না করতে থাকে। সে বারবার বলতে থাকে যে তার ভালোর জন্য সে এই কাজটা করেছে, কিন্তু শাহজাদ সেই কথা কোনোভাবেই শুনতে রাজি হয় না। এরপর দেখা যায় যে ফাতেমা কোনো উপায় না পেয়ে সে সোজা চলে যায় তার বস্তির বাড়িতে এবং সেখানে গিয়ে সে থাকতে শুরু করে। এরপর হঠাৎ একদিন ফাতেমা যখন বাজারে যায় বাজার করার জন্য, ঠিক সেই মুহূর্তে দেখা যায় যে সেখানে শাহজাদ চলে আসে। আর শাহজাদকে দেখে তো ফাতেমা একটু অবাকই হয়ে যায় এবং শাহজাদ এসে ফাতেমাকে বলতে থাকে যে ফাতেমা, তুমি কি মানো যে তুমি ভুল করেছো? কিন্তু ফাতেমা তখনও বলতে থাকে যে সে কোনো ভুল করেনি, সে তার স্মৃতি ফিরিয়ে আনার জন্য সে এই কাজটা করেছে। কিন্তু শাহজাদ এই কথা শুনে আরও রেগে যায়। সে তখন সকলের সামনেই ফাতেমাকে বলে সে চরিত্রহীন। আর এইদিকে ফাতেমা তো শাহজাদের মুখে এমন কথা শুনে সে অবাক হয়ে যায়। সে মনে মনে ভাবতে থাকে যে যে মানুষটার স্মৃতি ফেরানোর জন্য সে এত বড় একটা স্যাক্রিফাইস করলো, তার স্মৃতি ফিরে আনার জন্য সে এত বড় একটা রিস্ক নিল, তারপরেও সেই মানুষটির স্মৃতি ফিরিয়ে আসার পর সে তাকে চরিত্রহীন বলে অপবাদ দিচ্ছে। সে এটা কোনোভাবেই মেনে নিতে পারছে না। সে খুব কষ্ট পাচ্ছে। আর এদিকে শাহজাদ ফাতেমাকে আরও একটা কিছু বলতে যাচ্ছিল, ঠিক তখনই দেখা যায় যে ফাতেমা সজোরে শাহজাদের গালে একটা চড় বসিয়ে দেয়। আর এদিকে তখন শাহজাদ সে তো গালে হাত দিয়ে অবাক হয়ে ফাতেমার দিকে তাকিয়ে থাকে। সে বিশ্বাসই করতে পারছে না যে ফাতেমা তাকে চড় মেরেছে। আর তখন শাহজাদ চারিদিকের মানুষজনকে খেয়াল করে। সে দেখে যে সকলে তার দিকেই তাকিয়ে আছে। তখন শাহজাদ সেটা দেখে তো আরও রেগে যায়। সে ফাতেমাকে আরও উল্টোপাল্টা কথা শোনাতে থাকে। ঠিক সেই মুহূর্তে দেখা যায় যে সেখানে দাঁড়িয়ে থাকে সেই সবজিওয়ালা তাদেরকে টাকা দিতে বলে এবং তাদেরকে এখান থেকে চলে যেতে বলে। তখন এই কথা শোনায় শাহজাদ রেগে গিয়ে তার সিকিউরিটি গার্ডদের বলে যে তার ব্যাগ থেকে টাকার বান্ডিল তার মুখে ছুঁড়ে মারতে, এবং সেই কথা মতো তার লোকেরা তাকে টাকা দিয়ে ছুঁড়ে মারে। এরপর দেখা যায় যে শাহজাদ কিছু না বলে তার লোকজন নিয়ে সে আবারও সেখান থেকে চলে আসে। আর এইদিকে ফাতেমা তো সে এখনও সেখানে চুপচাপ দাঁড়িয়ে আছে, শাহজাদের দিকেই তাকিয়ে আছে আর শাহজাদের সাথে পুরনো সময়ের কথাগুলোই ভাবছে। এরপর দেখা যায় যে ফাতেমা তার বস্তিতে মানে তার বাবার বাড়িতে ফিরে আসে। সে বাড়িতে এসে সে শাহজাদের সাথে সেই ঘটনাগুলোর কথাই ভাবছে এবং সে মনে মনে যে শাহজাদকে চড় মেরেছে সেই কথাটাই ভাবছে। আর এই কথাটা ভেবে সে আরও কষ্ট পাচ্ছে। সে ভাবতেই পারছে না যে শাহজাদকে সে চড় মেরেছে। সে এখন বুঝতে পারছে যে সে চড় মেরে কতটা ভুল করেছে। আর অন্যদিকে তখন শাহজাদ তার অফিসে বসে আছে। সে বসে বসে সেই চরের কথাই ভাবছে। সে ভাবছে যে ফাতেমা তাকে চর মেরেছে, তাও আবার সকলের সামনে। এভাবে ফাতেমাকে তো সে আর চুপচাপ ক্ষমা করে দিতে পারে না। সে এবার ফাতেমাকে উচিত শিক্ষা দেবে। একে তো ফাতেমা ভুল কাজ করেছে, অন্যায় কাজ করেছে, তারপরেও যখন তাকে অন্যায় স্বীকার করতে বলা হচ্ছে সে অন্যায় স্বীকার না করে উল্টে তাকেই থাপ্পড় মারলো, সে এটা কোনোভাবেই মেনে নিতে পারে না। ঠিক সেই মুহূর্তে দেখা যায় যে সেখানে শাহজাদের মা চলে আসে। শাহজাদের মা এসে শাহজাদকে বোঝানোর চেষ্টা করতে থাকে যে আসলে ফাতেমা তার ভালোর জন্যই এই কাজটা করেছিল। কিন্তু ফাতেমার নাম শুনে যেন শাহজাদ আরও রেগে যায়। তখন শাহজাদ তার মাকে বলে যে মা, তুমি ফাতেমার নাম আর কোনোদিনও নেবে না। আমি আমার জীবন থেকে ফাতেমাকে সারা জীবনের মতো দূরে সরিয়ে দেব। ওর সাথে আমি আর সংসার করতে পারবো না। আমি ফাতেমার সাথে দেখা করেছিলাম। ফাতেমাকে বলেছিলাম সে যদি তার অন্যায় স্বীকার করে, সে যদি আমার কাছে ক্ষমা চায়, তাহলে আমি তাকে ক্ষমা করে দেব এবং তাকে ফিরিয়ে নিয়ে আসব। কিন্তু ফাতেমা উল্টো কী করলো? সে আমার গালেই চড় মারলো। আর মারলো তো মারলো, সকলের সামনে মারলো। সকলে আমার দিকে তখন হাঁ করে তাকিয়েছিল। সকলে ভাবছিল যে এত বড় একটা বিজনেসম্যান শাহজাদ চৌধুরীর মুখ গালে একটা মহিলা তাকে চড় মারলো। তার মান সম্মান সমস্ত কিছু ধুলোয় মিশিয়ে দিল। ফাতেমা ভেবেছে কি সে যে কত বড় একটা ভুল করেছে, কত বড় অন্যায় করেছে। আর এই কথা শুনে তো শাহজাদের মা অবাক হয়ে যায়। তখন শাহজাদের মা শাহজাদকে বলতে থাকে, দেখ শাহজাদ, এখানে কিন্তু তোরই ভুল ছিল। তোর তো আর সকলের সামনে গিয়ে ফাতেমাকে অপমান করার কোনো দরকারই ছিল না, ওকে চরিত্রহীন বলার কোনো দরকারই ছিল না।
তখন এই কথা শুনে তো সাজ্জাদ আরও রেগে যায় এবং বলতে থাকে যে দেখো মা, তুমি ওই ফতেমার নামে আমার কাছে আর কোনো কথাই বলবে না, তুমি ওই ফতেমার হয়ে কথা বলতে আসবে না, তুমি এখান থেকে চলে যাও। না জানি আমার মুডটা এখন রেগে আছে, কখন কি করে বসবো নিজেই বুঝতে পারি না, তাই তুমি এখন এখান থেকে চলে যাও। আমার রাগটা কমে গেলে আমি পরে তোমার সাথে একান্তে কথা বলে নেব। এরপর দেখা যায় যে সাজ্জাদের মা কিছু না বলে সেখান থেকে চলে যায়। অন্যদিকে তখন দেখা যায় রিশাদকে। রিশাদ তখন সেই লকারের সন্ধান খুঁজে পাওয়ার জন্য নানানভাবে প্রচেষ্টা করে যাচ্ছে। সে বুঝতে পেরেছে যে সাজ্জাদ চৌধুরী তার স্মৃতি ফিরে পেয়েছে, এবার সে আর কোনোভাবেই বাঁচতে পারবে না। তাই সে যত তাড়াতাড়ি সম্ভব তার ওই লকারের সন্ধান করতে হবে এবং সেই লকারের সম্পত্তি নিয়ে তাকে এই দেশ ছেড়ে চলে যেতে হবে। তাই জন্য সে সাজ্জাদ চৌধুরীর কোম্পানিতে যায় এবং সেখানে গিয়ে তার কেবিনে গিয়ে সমস্ত ফাইল খুঁজে দেখতে থাকে। সে খুঁজে দেখতে থাকে যাতে কোনো একটা ক্লু পেয়ে যায়, কোনো একটা সন্ধান পেয়ে যায়, যাতে করে সে ওই লকারের খোঁজ পেয়ে যায়। তার জন্য সে নানান ফাইল ঘেঁটে চেক করতে থাকে। আর এদিকে সেই মুহূর্তে দেখা যায় যে সেখানে সাজ্জাদ চৌধুরীর সেক্রেটারি চলে আসে। আর সাজ্জাদের সেক্রেটারি এসে দেখে যে রিশাদ সমস্ত ফাইল তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছে। তখন এটা দেখে তো সে অবাক হয়ে যায়। এরপর তখন সেই সেক্রেটারি রিশাদকে জিজ্ঞাসা করে যে স্যার, আপনি এখানে কি খুঁজছেন? স্যারের কেবিনে স্যারের পারমিশন না নিয়ে আপনি এইভাবে স্যারের ফাইলগুলো কেন খুঁটিয়ে তুলছেন? তখন রিশাদ সেই সেক্রেটারিকে বলে যে দেখো দেখো, তুমি চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকো, তুমি শুধু আমার কাজে সাহায্য করো। তুমি যদি আমার কাজে সাহায্য করো আর আমি যেটা খুঁজছি সেইটা যদি পেয়ে যাই, তাহলে আমি তোমাকে 1 কোটি টাকা দেবো। আর এই কথা শুনে তো সেই সেক্রেটারি অবাক হয়ে যায় এবং সে বিশ্বাসই করতে পারে না যে তাকে যদি সে হেল্প করে, সাহায্য করে, তাকে সে 1 কোটি টাকা দেবে। তখন সেই সেক্রেটারিও কিছু না বলে রিশাদের কাজে হেল্প করতে থাকে। সে সেই লকারের সন্ধান করতে থাকে। এদিকে সেই সেক্রেটারি বারবার রিশাদকে জিজ্ঞাসা করতে থাকে যে সেই লকারের মধ্যে কী এমন আছে যার জন্য সে আমাকে 1 কোটি টাকা দিতেও রাজি আছে। তখন রিশাদ সেই সেক্রেটারিকে বলে যে তুমি অত কেন কথা বলছো বলো তো? তোমাকে যেটা বলেছি তুমি সেটা করো। তুমি শুধুমাত্র ওই লকারের খোঁজার জন্য যে কোনো একটা ক্লু বার করো, তুমি শুধু সেইটুকুই করো। তুমি ওই লকারের ভেতরে কী আছে না আছে তুমি জেনে কী করবে? আমি তো বলেছি যে তুমি যদি ওই লকারের সন্ধানটা দিতে পারো তাহলে আমি তোমাকে 1 কোটি টাকা দেবো। তাহলে তুমি সেই 1 কোটি টাকার জন্যই করো না এই কাজটা, মুখ বুঝিয়ে করো, তুমি এক্সট্রা কোনো প্রশ্ন করো না। এরপর দেখা যায় যে দুজনে মিলে তন্ন তন্ন করে খুঁজতে থাকে। আর অন্যদিকে তখন সাজ্জাদ তখন ফাতেমাকে নিয়েই ব্যস্ত আছে। সে শুধু ফাতেমার কথাই ভেবে চলেছে। তার পরিবার, তার নিজের সংসার যে এভাবে ছিন্ন ভিন্ন তছনছ হয়ে গেল, সে এটা ভেবেই খুব কষ্ট পাচ্ছে। অন্যদিকে ফতেমাও কষ্ট পাচ্ছে যে সাজ্জাদ এভাবে তাকে দূরে ঠেলে দিল, এভাবে তাকে ভুল বুঝলো। সে এটা ভেবে আকান্নাকাটি করছে। অন্যদিকে তখন দেখা যায় ঋতু তার বাড়িতে বসে আছে। সেও সাজ্জাদের কথাই ভাবছে। সাজ্জাদ যে তাকে দূরে ঠেলে দিয়েছে, তাকে সে চিনতে পারছে না, এটা ভেবেই কষ্ট পাচ্ছে। ঠিক তখনই দেখা যায় যে সেখানে মনির চাচা চলে আসে। মনির চাচা এসে ঋতুকে বলতে থাকে যে ঋতু ম্যাম, আচ্ছা একটা কাজ করলে হয় না? তুমি তো এখন ওই সাজ্জাদ চৌধুরী গোলামের অফিসিয়ালি বিবাহিত স্ত্রী। তাহলে তুমি যদি আইনিভাবে কোনো পদক্ষেপ গ্রহণ করো, তাহলে তখন তো আর ওই সাজ্জাদ চৌধুরী আর ওই গোলাম যেই হোক না কেন, তার আগের স্মৃতি মনে থাকুক বা না থাকুক, যদি তুমি আইনি কোনো পদক্ষেপ গ্রহণ করো তখন তো তোমাকে মেনে নিতে ওই সাজ্জাদ চৌধুরী বাধ্য হবে, তাই না? তখন মনির চাচার মুখে এই কথা শুনে তো অবাক হয়ে যায় ঋতু তখন ভাবতে থাকে, হ্যাঁ মনির চাচা তো ঠিক কথাই বলেছে। আমি তো এখন ওর অফিসিয়ালি আইনিগতভাবে বিবাহিত স্ত্রী। ও যদি মনে না করতে পারে তাহলেও কিন্তু আইনের দিক থেকে তো আমিই ওর স্ত্রী এখন। আমি যদি আইনিভাবে কোনো পদক্ষেপ নিই তাহলে তখন সাজ্জাদ চৌধুরীকে তাকে মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। সে সাথে সাথে সময় নষ্ট না করে সে একটা উকিলের সাথে দেখা করার জন্য চলে যায়। অন্যদিকে তখন ঋতুর মা ঋতুকে জিজ্ঞাসা করে যে সে এভাবে হন্তদন্ত করে কোথায় যাচ্ছে। এদিকে তখন ঋতু তার মাকে কোনো প্রশ্নের উত্তর না দিয়ে সে বাড়ি থেকে বেরিয়ে যায়। এদিকে ঋষাদ যখন সেই লকারে খোঁজার চেষ্টা করছিল, ঠিক সেই মুহূর্তে দেখা যায় যে ঋষাদের ফোনটা বেজে ওঠে। সে পকেট থেকে ফোনটা বার করার পরে দেখে যে দাউদ খান তাকে ফোন করেছে। আর দাউদ খান যে ফোন করেছে এটা দেখেই সে অবাক হয়ে গেছে। সে খুব ভয় পাচ্ছে, কারণ দাউদ খানও সে খুব প্রেশারাইজড করছে। সে তাকে ওই লকারের সন্ধান দিতে হবে তাকে।
যদি সে কোনোভাবেই ওই লকারের সন্ধানটা না দিতে পারে তাহলে সে তাকে মেরে ফেলবে। রিশাদ তখন নিজেকে সামলে নিয়ে সে ফোনটা রিসিভ করে। আর অন্যদিকে তখন দাউদ খান তাকে বলতে থাকে যে রিশাদ, সে তার কাছে আর বেশি সময় নেই। শাহজাদ চৌধুরী যখন তখন তার অফিসে পৌঁছে যেতে পারে, তাই যেভাবেই হোক তাকে ওই লকারের সন্ধান নিয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে আসতে হবে। এই বলেই দাউদ খান ফোনটা কেটে দেয়। আর এদিকে ঠিক সেই মুহূর্তে দেখা যায় যে তার সেক্রেটারি মানে শাহজাদ চৌধুরীর সেক্রেটারি এসে রিশাদকে বলতে থাকে যে শাহজাদ আর ফাতেমার মধ্যে ঝামেলা হয়েছে। শাহজাদ ফাতেমাকে বাড়ি থেকে বার করে দিয়েছে। ফাতেমা বাড়ি ছেড়ে চলে গিয়ে সে তার বস্তির বাড়িতে ফিরে গেছে, সে সেখানেই আছে। আর এটা শুনে রিশাদ একটু আনন্দিত হয়। সে বুঝতে পারে যে তাকে আবারও এই সুযোগটা কাজে লাগাতে হবে। সে যেভাবে হোক ওই শাহজাদ আর ফাতেমাকে ফের আলাদা করবে। তাদের দুজনকে এক হতে দেওয়া যাবে না, কারণ সে জানে তারা দুজন যদি এক হয়ে যায় তাহলে সে কোনোভাবেই ওই লকারের সন্ধান খুঁজে বার করতে পারবে না এবং ওই শাহজাদ চৌধুরীকে রাস্তা থেকে সরাতে পারবে না। কারণ ওরা দুজন যদি এক হয়ে যায় তাহলে ওরা একে অপরকে বাঁচানোর জন্য জীবন মরণ পর্যন্ত লড়বে। এরপর দেখা যায় যে রিশাদ তাড়াহুড়ো করে সে লকারের সন্ধান খোঁজা বাদ দিয়ে সে তার সেক্রেটারি মানে শাহজাদ চৌধুরীর সেক্রেটারিকে বলে যে লকার খুঁজে বার করতে। এরপর সে তাড়াহুড়ো করে সেখান থেকে চলে যায় এবং সে সোজা চলে যায় বস্তির বাড়িতে, ফাতেমার বস্তির বাড়িতে। আর এদিকে ফাতেমা যখন দেখে যে তার বস্তির বাড়িতে হাজির হয়েছে রিশাদ, রিশাদকে দেখে তো ফাতেমা রেগে যায়। ফাতেমা তখন রিশাদকে জিজ্ঞাসা করে যে রিশাদ, সে এখানে কেন এসেছে আর তার এখানে কি কাজ আছে। তার সাথে সে কোনোভাবেই কথা বলতে চায় না, তার জন্যই আজকে তার সংসার নষ্ট হতে চলেছে, তাই সে তার সাথে কোনোভাবেই কথা বলবে না, সে এখান থেকে চলে যায়। কিন্তু রিশাদ বারবার ফাতেমাকে অনুরোধ করতে থাকে, তার সাথে কথা বলার চেষ্টা করতে থাকে। অবশেষে ফাতেমা বাধ্য হয় এবং সে রিশাদের সাথে কথা বলতে রাজি হয়ে যায়। এরপর দেখা যায় যে রিশাদ ও ফাতেমা আবারও কথা বলছে। ঠিক সেই মুহূর্তে দেখা যায় যে সেখানে আবারও শাহজাদ চলে আসে। আর শাহজাদ এসেই দেখে যে রিশাদ ও ফাতেমা একসাথে কথা বলছে। আর তাদের দুজনকে এভাবে একসাথে দেখে তো শাহজাদ আবারও তাদেরকে ভুল বোঝে। সে কোনো কিছু না বলেই ফাতেমাকে বলতে থাকে, তাহলে তাহলে তুমি নিজেকে প্রমাণ করে দিলে তো যে তুমি অন্যায় করেছো, তুমি ভুল করেছো। দেখো, তখন তো তুমি আমাকে চড় মেরেছিলে, কিন্তু এখন এখন তো আমি তোমাদের দুজনকে হাতে নাতে ধরে ফেলেছি। এখন তুমি কি করবে, কি বলবে বলো। তুমি তো এখন কিছু বলতে পারবে না। তখন ফাতেমার কোনো কথা না শুনেই শাহজাদ আবারও সেখান থেকে চলে যায়। আর এদিকে ফাতেমা চুপচাপ সেখানে দাঁড়িয়ে থাকে। সে বুঝতে পারে যে শাহজাদ তাদের দুজনকে একসাথে দেখে আবারও ভুল বুঝেছে। সাজ্জাদ যে তাদেরকে ভুল বুঝছে সেটা সে কোনোভাবেই সাজ্জাদকে বোঝাতে পারছে না। এরপর দেখা যায় যে সাজ্জাদ তার কেবিনে বসে আছে। সে তার ম্যানেজারকে ডাকে পাঠিয়েছে। কিছুক্ষণ পর সেখানে সাজ্জাদের ম্যানেজার চলে আসে। এরপর সাজ্জাদ তার ম্যানেজারকে বলতে থাকে যে দেখো, কিছুদিন আগে আমার ওপর যে হামলা হয়েছিল, আমাকে যে মারার চেষ্টা করা হয়েছিল, তাদের সকলের কথা আমার মনে না থাকলেও কিন্তু আমি সেদিন যে ড্রাইভারকে দেখেছিলাম সেই ড্রাইভারের কথা আমার মনে আছে। তাই তোমাকে সেই ড্রাইভারকে তুলে আনতে হবে। আর এই ড্রাইভারের কথা শুনে তো স্যার ম্যানেজার অবাক হয়ে যায়, কারণ সাজ্জাদের মা সাজ্জাদকে সব কিছু বলতে বারণ করেছে। আর সে কি করবে কিছুই বুঝতে পারে না। এদিকে সাজ্জাদ যখন বলে যে সেই ড্রাইভারকে তুলে আনতে, সেই ড্রাইভারকে তুলে এনে সমস্ত কিছু জিজ্ঞাসা করলেই সে সব কিছু জানতে পেরে যাবে, তখন সাজ্জাদের ম্যানেজারের কাছে আর কোনো উপায় থাকে না। সে বাধ্য হয়ে যায়। সে সাজ্জাদের কথা মতো সেই ড্রাইভারকে তুলে আনার জন্য চলে যায়। এরপর দেখা যায় যে সাজ্জাদের ম্যানেজার সেই ড্রাইভারকে তার গোডাউনে নিয়ে চলে আসে এবং সাজ্জাদকে ফোন করে জানিয়ে দেয় যে সে ড্রাইভারকে তুলে এনেছে। এরপর দেখা যায় যে সাজ্জাদ সময় নষ্ট না করে সে গোডাউনে চলে আসে আর সেই ড্রাইভারকে জিজ্ঞাসা করতে থাকে যে সেদিন কে কে ছিল, কে কে তাকে মারার চেষ্টা করেছিল, কে কে তার উপর হামলা করেছিল, সেই ড্রাইভারকে জিজ্ঞাসা করতে থাকে। তখন সেই ড্রাইভার তাদেরকে বলতে থাকে যে সে কাদেরও নাম চেনে না, সেদিন কাইকে ছিল বা কারা ছিল সে তাদেরকে চেনে না। সে তাদেরকে ছবি দেখে চিনতে পারবে, কিন্তু তাদের যে নাম কি সে সেটা বলতে পারবে না। এরপর সেদের যখন বুঝতে পারে যে সে তাদেরকে চেনে না, সে তাদেরকে ছবি দেখে চিনতে পারবে, তখন সাজ্জাদ বলে যে সেদিন মানে আমার যা যা শত্রু, সমস্ত শত্রুর ফটো এই ড্রাইভারকে দেখাও।
এই ড্রাইভারকে দেখিয়ে তাদেরকে খুঁজে বার করো। যতক্ষণ না আমি তাদেরকে খুঁজে বার করছি, তাদেরকে আমার চোখের সামনে পাচ্ছি, ততক্ষণ তোমরা এই ড্রাইভারকে ছেড়ে দেবে না। এই ড্রাইভারই হলো আমার এখন হাতিয়ার। এর সাহায্যেই আমাকে সমস্ত শত্রুকে খুঁজে বার করতে হবে এবং তাদের একে একে শেষ করে দিতে হবে। কারণ আমি যে এই 7 থেকে 8 মাস আমার স্মৃতি হারিয়ে ফেলেছিলাম, এর মধ্যে তাদের ডানা গজিয়ে গেছে। তাদের ডানা কেটে ফেলার সময় চলে এসেছে। তাই এখন আর সময় নষ্ট না করে তাদেরকে খুঁজে বার করতে হবে। এরপর দেখা যায় যে সেই কথা মতো সেই ড্রাইভার একে একে তার শত্রুদের, মানে সেদিন যে তার ওপর অ্যাটাক করেছিল, তাদেরকে খুঁজে বার করতে সাহায্য করে এবং সমস্ত ছবি দেখে তাদেরকে আলাদা করে দেয়। এবং এরপর যখন দেখে যে সেই ছবিগুলোর মধ্যে রিশাদের ছবি আছে, তখন সাজ্জাদ আরও রেগে যায়। সাজ্জাদ তখন বুঝতে পারে যে রিশাদ আসলে ফাতেমাকে ভুল বোঝাচ্ছে, ফাতেমাকে হাতিয়ার বানিয়ে তাকে শেষ করার চেষ্টা করছে। ওই রিশাদ ফাতেমাকে ব্যবহার করছে, সে সব কিছু বুঝতে পারে। তারপরে তার মনে আরও একটা সন্দেহ থাকে যে আসলে ফাতেমা কি আসলেই রিশাদকে ব্যবহার করছে, নাকি রিশাদ ফাতেমাকে ব্যবহার করছে। এই পিছনে যদি রিশাদ করে থাকে বা রিশাদকে দিয়ে ফাতেমা এই কাজটা করে থাকে, তাহলে তাহলে তো সেটাও তাকে জানতে হবে। তাদের সমস্ত কিছু জানতে হবে যে এই ফাতেমা কি আদৌ তার হয়ে আছে, নাকি সে রিশাদের হয়ে কাজ করছে। তার মনে এই সন্দেহটা ধীরে ধীরে দানা পাকতে থাকে। এরপর দেখা যায় যে সাজ্জাদ কী করবে কিছুই বুঝতে পারে না। সে একে একে সেই শত্রুদেরকে আটক করার জন্য তার দলবল, তার লোকজনকে আদেশ দিয়ে দেয়। এভাবে কিছুদিন চলার পর দেখা যায় যে ফাতেমা চাকরির জন্য অ্যাপ্লাই করে এবং সেই অফিস থেকে হঠাৎ করেই একদিন তাকে ফোন করে জানানো হয় যে তাকে ইন্টারভিউর জন্য ডাকা হয়েছে। এবং সেই ইন্টারভিউ ডেট মতো ফাতেমা চলে যায় ইন্টারভিউ দেওয়ার জন্য সেই অফিসে। এবং সেই অফিসে গিয়ে করিডোরে অপেক্ষা করতে থাকে। সে সময়ের জন্য অপেক্ষা করতে থাকে যে কখন তাকে ডাকা হবে ইন্টারভিউর জন্য। আর যখনই ফাতেমা অপেক্ষা করছিল, সেই মুহূর্তে সে দেখতে পায় যে সেখানে সাজ্জাদ এসে হাজির হয়। সাজ্জাদ তার দলবল নিয়ে সেই অফিসে চলে এসেছে। তখন সাজ্জাদকে দেখে তো ফাতেমা একটু অবাকই হয়ে যায়। তা আর এদিকে সাজ্জাদও লক্ষ্য করেছে যে সেখানে ফাতেমা বসে আছে। সাজ্জাদ তখন ফাতেমার সামনে আসে এবং ফাতেমাকে জিজ্ঞাসা করে যে সে এখানে কি করছে। তখন ফাতেমা বলে যে সে এসেছে তার চাকরির জন্য, তাকে আজকে এখানে ডাকা হয়েছে ইন্টারভিউ নেওয়ার জন্য। সে যদি ইন্টারভিউ পাস করে তাহলে সে একটা চাকরি করতে পারবে। তখন এই কথা শুনে সাজ্জাদ একটু হাসতে থাকে এবং সাজ্জাদ তখন বলে, ও তুমি তাহলে এবার থেকে চাকরি করবে, তাই তো? তাহলে তুমি ভেবেই নিয়েছো যে তুমি তোমার অন্যায়টা স্বীকার করবে না। আমি কিন্তু তোমার হাতে আর একটা সুযোগ দিচ্ছি। তুমি যদি তোমার অন্যায়টা স্বীকার করো, তাহলে কিন্তু আমি তোমাকে নিয়ে আবারও বাড়িতে ফিরে যেতে পারি। আর যদি তুমি অন্যায় স্বীকার না করো, তাহলে কিন্তু আমি তোমাকে কখনো ওই বাড়িতে নিয়ে যাব না। আর এই কিন্তু তোমার শেষ সুযোগ। এবার যদি তুমি এই সুযোগটা হারিয়ে ফেলো, তাহলে কিন্তু কখনো আর তুমি ওই বাড়িতে প্রবেশ করতে পারবে না। আর তুমি তোমার সন্তানকেও ফিরে পাবে না। বুঝতে পেরেছো? তখন দেখা যায় যে ফাতেমা বলতে থাকে যে দেখো শাহজাদ, আমি যে অন্যায়টা করিনি, তাহলে সেই অন্যায়ের দায় আমি কেন নিতে যাব? আমি যদি অন্যায় করতাম তাহলে তোমাকে এতবার করে বলতে লাগতো না। আমি নিজেই ক্ষমা চেয়ে নিতাম। আর এখানে আমি যা যা করেছি তোমার মায়ের সাহায্য নিয়েই করেছি। তোমার স্মৃতি ফিরিয়ে আনার জন্য আমার কাছে যখন যেটা মনে হয়েছে সেটা করেছি। এতে যদি আমার কোনো অন্যায় হয়ে থাকে বা ভুল হয়ে থাকে, তাহলে সেটার দোষ তো শুধু আমি না, তোমার মাও আছে। আমি যা দোষ করব সেটার সমান সমান দাসী হচ্ছে তোমার মা। তখন এই কথা শুনে সাজ্জাদ একটু অবাকই হয়ে যায়। এরপর দেখা যায় যে সাজ্জাদ বুঝতে পারে যে ফাতেমা তার অন্যায় স্বীকার করবে না। তখনই দেখা যায় যে ফাতেমা জিজ্ঞাসা করে যে সাজ্জাদ, তুমি এখানে কি করছো? তখন সাজ্জাদ বলে যে এই আসলে আজকে যে ইন্টারভিউটা আছে না, সেই ইন্টারভিউটা আজকে আমিই নিতে চলেছি। তখন এই কথা শুনে তো ফাতেমা অবাক হয়ে যায়। ফাতেমা তখন বলে, তুমি ইন্টারভিউ নেবে মানে? তুমি এই কোম্পানিতে ইন্টারভিউ কেন নিতে এসেছো? এই কোম্পানির আসল মালিক তো অন্য কেউ। আজকে তো অন্য কেউ ইন্টারভিউ নেবে না। তাহলে তাহলে তুমি এখানে কেন এসেছো? এই অফিসের সাথে তোমার কী যোগসূত্র আছে? তখন দেখা যায় যে শাহজাদ বলতে থাকে, দেখো ফাতেমা, তুমি আসলে ভুল বুঝছো। এই অফিসটা হলো আমার, তাই আজকে ইন্টারভিউর জন্য তো আমাকেই নিতে হবে, তাই না? যেহেতু আমি এই কোম্পানিটা দেখাশোনা করছি, এই কোম্পানির মালিক আমি, তাহলে ইন্টারভিউ তো আমাকেই নিতে হবে।
তুমি এতদিন যেটা জেনেছো সেটা আসলে ভুল। আমি আমার ম্যানেজারকে দায়িত্ব দিয়ে রেখেছিলাম যে এই অফিসটা পরিচালনা করার জন্য, তাই তুমি এসব কিছু বুঝতেই পারোনি। আর এই কথা শুনে ফাতেমা অবাক হয়ে যায়। ফাতেমা তখন বলে, ও তাহলে তুমি যদি আজকে ইন্টারভিউ নেই, তাহলে তো আমার ইন্টারভিউ দিয়ে কোনো লাভ হবে না, কারণ রেজাল্ট তো আগে থেকেই জানা আছে। কারণ আমি ইন্টারভিউতে পাশ করে গেলেও তুমি তো আমাকে চাকরিটা দেবে না, তাই না? তাহলে আমি ইন্টারভিউ না দিয়েই বাড়িতে চলে যাই। বেকার বেকার এতক্ষণ সময় নষ্ট না করে তো লাভ নেই। আমার অনেক কাজ আছে। এই সময়টা কাজে লাগিয়ে আমি অন্য কোনো কোম্পানিতে ইন্টারভিউ দিতে যাব, অন্য কোনো চাকরির জন্য অ্যাপ্লাই করব। কিন্তু এই কোম্পানিতে ইন্টারভিউ দেওয়া মানে বেকার সময় নষ্ট করা। তখন এই কথা শুনে সাজ্জাদ বলতে থাকে যে, ফাতেমা তুমি কি মনে করো আমি কি নিজের পার্সোনাল প্রতিশোধ নেওয়ার জন্য তোমাকে এই চাকরিটা দিতে পারবো না? আসলে কি জানো তো, আমি এই কোম্পানির সাথে আমি নিজের পার্সোনাল কোনো বিষয় জড়াতে চাই না। আসলে যদি তুমি ইন্টারভিউ দিতে চাও দিতে পারো, আর সেটা তোমার ইচ্ছা, তুমি দেবে কি দেবে না সেটা তোমার ওপরেই আমি ছেড়ে দিলাম। আর তুমি যদি ইন্টারভিউতে পাস করতে পারো তাহলে তোমাকেই চাকরিটা দেওয়া হবে। এখানে কোনোভাবে পার্সোনাল প্রতিশোধ নেওয়া হবে না। আর এখানে যে শুধুমাত্র আমি একাই ইন্টারভিউ নেব তা তো নয়, আমার সাথে আমার কিছু পার্টনারও থাকবে। তাদের যা যা মতামত হবে সেই মতামত অনুযায়ী চাকরিটা দেওয়া হবে। তার জন্য তোমার যদি ক্যান্ডিডেট হিসেবে ইন্টারভিউ দেয়, তোমাকেও একটা ক্যান্ডিডেট হিসেবেই মানা হবে। তোমার যে আমার সাথে আগে সম্পর্ক ছিল সেটা এই বিষয়ের মধ্যে কোনোভাবেই ইন্টারফেয়ার করবে না। এরপর দেখা যায় সাজ্জাদ তাকে কিছু না বলে সেখান থেকে চলে যায়। এইদিকে ফাতেমা তখন বুঝতে পারছে না যে তার এখন কি করা উচিত। সে কি আজকের ইন্টারভিউটা দেবে, নাকি সে অন্য কোনো কোম্পানিতে অ্যাপ্লাই করবে চাকরির জন্য? অবশেষে দোনোমনো করতে করতে ফাতেমাকে দেখা হয়। আর ফাতেমা তখন কিছু না বুঝে বা না শুনেই সে চলে যায় ইন্টারভিউ দেওয়ার জন্য। সে মনে মনে একটা কথাই ভাবে যে যাওয়া হয় হোক না কেন, ইন্টারভিউ দিতে তো তার কোনো ক্ষতি নেই। সে গিয়ে ইন্টারভিউ যখন দিতে এসেছে তখন সে ইন্টারভিউটা দিয়েই বাড়ি যাবে। এই ভেবে সে চলে যায় ইন্টারভিউ দেওয়ার জন্য। এরপর দেখা যায় যে সাজ্জাদ ও সাজ্জাদের পার্টনাররা সকলে মিলে ইন্টারভিউটা কমপ্লিট করে এবং তাকে একটা ডেট দেওয়া হয় এবং বলা হয় যে এই ডেটের মধ্যে তাকে জানানো হবে যে সে আসলে ইন্টারভিউতে পাশ করেছে এটা কি না। যদি সে পাশ করে থাকে তাহলে অটোমেটিক তাকে তার বাড়িতে একটা জয়নিং লেটার চলে যাবে এবং সেই জয়নিং লেটারটা হাতে পেলেই সে তার পরের দিন থেকে এই যে কোম্পানিতে চাকরি করতে পারবে, সে তার ডিউটি শুরু করতে পারবে। এই বলে তাকে সেখান থেকে চলে যেতে বলা হয়। আর এদিকে তখন ফাতেমা কোনো কিছু না ভেবে সে তার বাড়িতে চলে আসে। সে মনে মনে একটা কথাই ভাবছে যে তার এই চাকরিটা তার কপালে জুটবে না, কারণ এখানে যে সাজ্জাদ আছে, সাজ্জাদ যেকোনোভাবে তার প্রতিশোধ নেওয়ার জন্য সে তাকে এই চাকরিটা পেতে দেবে না, সে করতেই দেবে না। আর যদি বা চাকরি পায় তাহলে কিন্তু সেই চাকরিটা তার জন্য খুব একটা ভালো হবে না। এরপর কিছুদিন পার হয়ে যায়। হঠাৎ করেই ফাতেমা যখন তার রান্নার কাজে ব্যস্ত ছিল, হঠাৎ করেই তার ফোনটা বেজে ওঠে। আর ফাতেমা তখন আননোন নাম্বার দেখে একটু অবাকই হয়ে যায় এবং সে তাড়াহুড়ো করে ফোনটা রিসিভ করে। ওপাশ থেকে তখন বলা হয় যে কংগ্রাচুলেশন, আপনাকে ইন্টারভিউ থেকে সিলেক্ট করা হয়েছে, তাই আপনার ঠিকানায় এখন একটা জয়েনিং লেটার পাঠানো হয়েছে। সেই জয়েনিং লেটারটা হাতে পেলেই আপনি তার পরের দিন থেকেই এসে ডিউটিতে জয়েন করতে পারেন। এই বলে ফোনটা কেটে দেয়। এদিকে এই কথা শুনে তো ফাতেমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সে তো কোনোভাবেই আশা করছিল না যে তাকে যে এই ইন্টারভিউ থেকে সিলেক্ট করা হবে, তার চাকরিটা যে হবে, সে কোনোভাবেই সে ভাবেনি, কল্পনাও করেনি। কারণ সে ভেবেছিল সাজ্জাদ কোনোভাবেই তার চাকরিটা হতে দেবে না। এরপর কিছুদিন পর দেখা যায় হঠাৎ করে একটা পোস্ট অফিসের মাধ্যমে একটা পিওন এসে তার বাড়িতে একটা জয়েনিং লেটার দিয়ে দেয় এবং সেই জয়েনিং লেটার নিয়ে পরের দিন সে তার অফিসে চলে যায় চাকরির জন্য। এবং সে সেখানে গিয়ে সে ম্যানেজারের সাথে কথা বলে এবং সেই ম্যানেজার তাকে নিয়ে গিয়ে তার ডেস্কে বসিয়ে দেয়। এরপর থেকে শুরু হয় ফাতেমার একটা নতুন জীবন। সে অফিসে তার কাজ করতে থাকে এবং মাঝে মধ্যে সাজ্জাদ চৌধুরীর সাথেও দেখা হয়। কিন্তু সাজ্জাদ যে তাকে চেনে সেটা সে কোনোভাবেই সকলের সামনে প্রকাশ করে না। সে একটা আননোন লোক হিসেবেই এমনভাবে ট্রিট করে যে সে যেন তার সাথে কোনোদিন সম্পর্কই হয়নি, দেখাই হয়নি, এমনভাবে তার সাথে আচরণ করতে থাকে। এভাবে কিছুদিন কেটে যায়। হঠাৎ করে দেখা যায় যে সাজ্জাদ তার মেয়েকে তার মেয়ে ফ্রেয়াকে নিয়ে অফিসে আসে। আর ফ্রেয়াকে দেখে তো ফাতেমা অবাক হয়ে যায়। সে কষ্ট পেতে থাকে। সে অনেক দিন থেকে তার মেয়ে ফ্রেয়াকে দেখেনি। সে বারবার চেষ্টা করেছিল তার মেয়ে ফ্রেয়ার সাথে দেখা করার জন্য,
কিন্তু সাজ্জাদ কোনোভাবেই তার সাথে দেখা করতে দেয়নি, তার সাথে দেখা করার জন্য পারমিশন দেয়নি। তার জন্যই সে তার মেয়ে ফ্রেয়ার সাথে দেখা করতে পারেনি। আর এদিকে ফ্রেয়া যখন তার অফিসে মানে সাজ্জাদের অফিসে তার মাকে দেখতে পায় কাজ করতে, তখন ফ্রেয়া তার মাকে জড়িয়ে ধরে এবং সে তার মাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। এদিকে এভাবে দেখে তো সকলেই অবাক হয়ে যায়। অফিসের কেউ বুঝতে পারে না যে হঠাৎ কী হলো, শাহজাদ চৌধুরীর মেয়ে এভাবে ফাতেমাকে কেন জড়িয়ে ধরছে এবং কেনই বা তাকে মা বলে ডাকছে।